আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ২০। লেখনীতে ডি আর এম সোহাগ। কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি, খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়রার দিকে তীক্ষ্ণ চোখে বলে, গুড। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়রা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছা করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছাটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটেফুঁটো এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়রাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো। নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুগালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগে নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়ের স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না। এসব দেখে আমার দুদিন পর পর বদহজম হচ্ছে। ত্রিনা বেগম ভ্রুকুসকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছি। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে বলে, মানে, কি বলছো? ত্রিনা বেগম হেসে বলেন, সামিয়াকে চিনিস না? এইচএসসি দিবে এবার। মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি। কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি, 1 কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরকা ছেড়ে বিছানার এক কোণায় চুপ করে বসে আছে। দু হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার ওপর? ত্রিনা বেগম মায়রার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম, এর ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মায়েরা ত্রিনা বেগমের দুহাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি। আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতিও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না। কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করত। কিন্তু দেখো, বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারল। এই যে এতদিন হলো, একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো। অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি।
আমার মাকে তো কখনো দেখিনি। দেখতে কেমন যে ছিল! কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না। আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরো 4-5 বছরের বড় হতাম, তবে হয়তো মানতো। কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। ত্রিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে! মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে। ইরফান অমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়রা কিছু বলল না। ত্রিনা বেগম মায়রার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না, তবে মা ডাক। ডাকবি তো? মায়রা দু হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মা যান। এরপর ভ্রু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? ত্রিনা বেগম হাসলেন মায়রার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে। ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি। দ্রুত আয়। মায়রা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎমা। মায়রা জানতো না, মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়রাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মণি ছিল মায়রা। মায়রার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স, তখনই তার বাবা মারা যায়। এরপরে মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্যই মায়রাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করত না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারত। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎ মাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়রাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়রাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচায় আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘ শ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে, কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব, আর ফারাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শর্ট দিয়ে বলে, ইনায়ের কপাল খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফাইজ রেগে বলে, একদম উল্টাপাল্টা কিছু করবি না বিয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশ ছিলি তখন ইনায়ের অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে, বুঝলি? ওদের টাইম দিতে হয়। ফাইজ রেগে বলে, আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ড লিস্ট আমি কেমনে জানবো? তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3 বার সামনে থেকে দেখেছে। সে কবছর আগে 2 বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে আছি তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিকোকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলল, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসল। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়। যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি সোনা, তোমার ইনায়া নয়। বোঝনি ব্যাপারটা? এরপর স্বাভাবিকভাবে বলে, ফারহাকে ফোনটা দে। ফাইজ রেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারাকে। বলেই কল কেটে বিছানার ওপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর বাদরামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা। তাকে ভুল বুঝে কি করবে আর সেইবার রেগে কি করবে আল্লাহ জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারার সাথে কথা বলার পর এসব বলতে হতো। এখন তার কি হবে? বা হাতে বুকের দুটো আলতো থাপ্পড় দেয়।
তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারার ফোনে কল করে। প্রথমবারে রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারা। ফারা ভ্রু কোসকালো, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবে না। ফারা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে। মেয়েটা মারাত্মক সুন্দর ফারা। এইচএসসি দিবে এইবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারার চোখ পানিতে টইটুম্বর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারা, ডেট তুমি ফিক্সড করে দিবে। মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে। আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারা। আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? ফারা ভাঙা গলায় বলে, আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল। বিরক্ত লাগছে সবকিছু তার। হঠাৎই ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বনির চোখ মুখের অবস্থা বেহাল। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে ছাড়বো বলে দিচ্ছি। বলে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরো শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিই, তারপর তুই বসে বসে কেটে ভালোবাসা দেখাস, বিয়াদব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আহারে ইনায়া। ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়ার একটা যদি ভুল করেও দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়, এ লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের ওপর রেখেছে। নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন, ঘুমে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাবার্ড, একটি আয়না, বেড আর বেড সাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না, ইরফান যেখানেই যায় সেখানেই কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি? ভাবনার মাঝে পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের ওপর পড়ে যায়।
মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কপি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল! ইরফান শোয়া থেকে উঠে মায়ের ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীতস্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না? দ্রুত চোখ বুজে নেয়। বিড়বিড় করে, আস্তাক ফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে। ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়রাকে আর পায় কে? লজ্জা, ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতেই। বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। শান্ত চোখে গম্ভীর মুখে মায়রার দৌড় দেখল।